বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, সহকারী অধ্যাপক, সার্জারি বিভাগ, খুলনা মেডিকেল কলেজ, খুলনা। আমি আজকে পাইলস সম্পর্কে একটু আলোচনা করব। মলদ্বারের নানান ধরনের অসুখের মধ্যে পাইলস বা অর্শ, যেটা আমরা বাংলাতে অর্শ বলি, এটা একটা অতি সাধারণ একটা সমস্যা। এই রোগের চিকিৎসা না হলে বা সময় মতো যদি এই চিকিৎসা না করা হয়, তাহলে এটা থেকে নানা ধরনের জটিলতা হতে পারে, যেটা জীবনের জন্য সংকটাপন্ন হতে পারে। পাইলস নিয়ে আমাদের সমাজে নানান ধরনের কুসংস্কার এবং অপচিকিৎসা বিদ্যমান। অনেকে এই কুসংস্কার বা অপচিকিৎসার শিকার হয়ে জীবনের বাকিটা সময় সে নানান ধরনের জটিলতায় ভোগে এবং বায়ুপথের যে স্বাভাবিক যে কার্যক্রম, সেটা চিরদিনের জন্য অনেকের নষ্ট হয়ে যেতে পারে। আর বর্তমানে এটার আধুনিক চিকিৎসায় পাইলস সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। তা আমরা প্রথমে আসি যে পাইলস, ইংরেজিতে আমরা পাইলস বা হেমোরয়েড যেটা বলি, সেটা আমরা বাংলাতে অশ্বরোগ বলি। অশ্বরোগটা কী জিনিস? আমাদের বৃহদন্ত্রের শেষের অংশে থাকে রেকটাম এবং তার নিচে থাকে অ্যানাল ক্যানেল। এই রেকটামের নিচের অংশে ভিতরের দিকে বা বাহিরে অ্যানাল কুশন নামে তিনটা কুশনের মতো থাকে, মানে বালিশের মতো থাকে, উঁচু স্ফীত অংশ থাকে, যার ভিতরে রক্ত নালিকা বা শিরার যে জালিকা, এগুলো সেই কুশনের ভিতরে থাকে। তো যখন দীর্ঘদিন যাবৎ একটা মানুষের কনস্টিপেশন বা প্রেশার থাকে রেকটামের ভিতরে, তখন এই প্রেশারের কারণে সেই অ্যানাল কুশনের উপরে একটা চাপ পড়ার কারণে সেটার ভিতরে যে রক্ত নালিকা, যেটা আমরাকে বলি শিরা, সেই শিরাগুলো অনেকটা প্রসারিত হয়ে যায়, স্ফীত হয়ে যায় এবং তার যে টেক্সচার বা তার যে মানে স্থিতিস্থাপকতা, সেটা নষ্ট হয়ে যায়। পরবর্তীতে সেখানে প্রেশারের কারণে এবং যারা হার্ড স্টুল মানে শক্ত পায়খানা বা কোষ্ঠকাঠিন্যে ভোগে, সেখানের কারণে সেখানে ইনজুরি হয়, আঘাতপ্রাপ্ত হয়। ওটার উপরে যে মিউকোসা থাকে, সেই মিউকোসা আঘাতপ্রাপ্ত হয়, সেই অ্যানাল কুশন আঘাতপ্রাপ্ত হয়, যার কারণে সেখানে একটা ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয়। এই প্রদাহের কারণে ওখান থেকে মিউকোসাটা টিয়ার হয়ে যায় বা ছিঁড়ে যায় এবং রক্তনালিকা ফেটে যায় এবং পরবর্তীতে ওখান থেকে প্রচুর পরিমাণে ফ্রেশ রক্ত বের হয়ে যায়। এটাকে আমরা পাইলস বলি। পাইলসের প্রকারভেদ যদি আমরা বলি, পাইলস সাধারণত তিন ধরনের হয় অবস্থানগত কারণে। একটা হচ্ছে ইন্টারনাল বা আভ্যন্তরীণ, একটা হচ্ছে এক্সটার্নাল বা বহির পাইলস, একটা হচ্ছে দুটোটারই সংমিশ্রণ, যেটা ইন্টারনো এক্সটার্নাল বলি। তো ইন্টারনাল পাইলসটা হচ্ছে এটা ভিতরের দিকে থাকবে, রেকটাম বা অ্যানাল ক্যানেলের ভিতরে ওয়ালের সাথে। একটা হচ্ছে এক্সটার্নাল, যেটা হচ্ছে পায়ুপথের বাহির থেকে দেখা যাবে বা বোঝা যাবে। আর যেটা তৃতীয়টা সেটা হচ্ছে দুটোটারই সংমিশ্রণ। আর এই যে মাংস পিণ্ড যেটা ভিতরে তৈরি হয়, এটা অনেক সময় বের হয়ে আসে, অনেক সময় বের হয় না। তো আমরা এটাকে যদি আমরা ডিগ্রি হিসাবে ভাগ করি, এটাকে আমরা 4টা ডিগ্রিতে ভাগ করতে পারি। প্রথম ডিগ্রি বা ফার্স্ট ডিগ্রি যেটা পাইলস, সেটা হচ্ছে যে এখানে শুধুমাত্র রক্তপাত হবে, পায়খানার সাথে রক্ত যাবে, কোনো ব্যথা হবে না, কোনো ধরনের মাংস বের হয়ে আসবে না। এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি সেটা হচ্ছে রক্তপাত হবে এবং সেখানে মাংসপিণ্ডটা বের হয়ে আসবে এবং সেটা আপনা আপনি ভিতরের দিকে চলে যাবে। এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি বা দ্বিতীয় ডিগ্রি। আর থার্ড ডিগ্রি বা তৃতীয় ডিগ্রি সেটা হচ্ছে যে রক্তপাত হবে, সাথে মাংসপিণ্ডটা বের হয়েও আসবে। পেশেন্ট যখন হাত দিয়ে পরিষ্কার করতে যাবে, তখন সেই মাংসপিণ্ডটা সে হাতে অনুভব করবে এবং একটু চাপ দিলে পরে সেটা ভিতরে ঢুকে যাবে। এটা হচ্ছে তৃতীয় ডিগ্রি। আর চতুর্থ ডিগ্রি সেটা হচ্ছে যে এটা সার্বক্ষণিকভাবে এই মাংসপিণ্ডটা বের হয়ে থাকবে, সেখানে ব্যথা হবে, জ্বালা হবে, রক্তপাত হবে, কিন্তু এটা চাপ দিলে ভিতরে ঢুকবে না, সারাক্ষণই বের হয়ে থাকবে। এটা হচ্ছে ফোর্থ ডিগ্রি বা চতুর্থ ডিগ্রি পাইলস। তো পাইলসের কারণ, আমরা যদি কারণ বিবেচনা করি, তাহলে প্রথম যে কারণটা সেটা হচ্ছে বয়স। বয়স যত বৃদ্ধি হতে থাকবে, পাইলস হওয়ার সম্ভাবনা তত বেশি বাড়তে থাকবে। 2 নম্বর হচ্ছে দীর্ঘদিন থেকে যারা কোষ্ঠকাঠিন্যে ভোগে, কনস্টিপেশনে ভোগে, তাদের হতে পারে। শুধু যে কোষ্ঠকাঠিন্য হলে পাইলস হবে তা না, এমনও দেখা গেছে যাদের দীর্ঘদিনের পুরানো ডায়রিয়া আছে, তাদেরও কিন্তু পাইলস হচ্ছে। তারপরে হচ্ছে স্থূলতা বা ওবেসিটি একটা প্রধান কারণ পাইলস হওয়ার জন্য। তারপরে যে কারণটা
খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যারা দীর্ঘ সময় ধরে বাথরুমে অবস্থান করে, অনেক সময় নিয়ে বাথরুম করে, তাদের ক্ষেত্রে হতে পারে। যাদের বাথরুম করতে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতে হয়, অনেক চাপ দিতে হয়, তাদের এটা হতে পারে। অনেকে আছেন যারা দীর্ঘ সময় দাঁড়ায় থেকে পরিশ্রমের কাজ করেন, তাদের হতে পারেন। তারপরে প্রেগনেন্সিতে অনেক মহিলাদের, আমাদের অনেক মা বোনের এরকম প্রেগনেন্সি পিরিয়ডে পায়খানার সাথে রক্ত যাওয়ার হিস্ট্রি থাকে, ওটাও একটা কারণ। প্রেগনেন্সি এটা নিজেই একটা কারণ পাইলস হওয়ার জন্য। তারপরে হচ্ছে যারা অতিরিক্ত ধূমপান করেন, চা কফি খান, তাদের ক্ষেত্রেও এটা একটা কারণ পাইলস হওয়ার জন্য। উপরন্ত হচ্ছে যাদের বংশের মধ্যে যাদের পাইলসের হিস্ট্রি আছে, তাদের হওয়ার সম্ভাবনা খুব বেশি। এখন আমি আলোচনা করব সেটা হচ্ছে পাইলস হলে পরে আমরা কিভাবে বুঝবো যে আমার পাইলস হয়েছে। তো পাইলস হওয়ার জন্য যে কারণ, সেই কারণের মধ্যে প্রধান কারণ হচ্ছে মানে লক্ষণ, যেটা আমরা তো এখন লক্ষণটা আলোচনা করব। সেই লক্ষণ হচ্ছে যে মানে কোনো ধরনের ব্যথা বেদনা ছাড়াই প্রচুর পরিমাণে রক্ত যাওয়া, এটা হচ্ছে মেইন কারণ, মানে মেইন লক্ষণ। তারপরে হচ্ছে যে মাংসের মতো, নরম মাংসের মতো বের হয়ে আসা পায়খানার রাস্তা দিয়ে, এটা একটা লক্ষণ। তারপরে অনেক পেশেন্ট আমাদের কাছে আসে, শরীর ফ্যাকাশে হয়ে গেছে, সাদা হয়ে গেছে, তার মানে অ্যানিমিয়া তার হয়ে গেছে অনেক বেশি রক্তপাতের কারণে। তারপরে আমাদের কাছে আরও যে সমস্ত লক্ষণ নিয়ে আসে, সেটা হচ্ছে জটিলতা মানে বলতে গেলে সেটা হচ্ছে যে পাইলসটা যখন, মাংসপিণ্ডটা যখন বের হয়ে আসে, তখন ওইখানে ওইটা কালো হয়ে যেতে পারে, ওইটা অনেক ধরনের ফুলে যেতে পারে, ওখানে ইনফেকশন হতে পারে, পচে যেতে পারে। এই ধরনের জটিলতা নিয়েও আমাদের কাছে রোগীগুলো আসে। এইরকম যখন একটা সমস্যা থাকবে যে শুরুর দিকে কোনো ব্যথা বেদনা নাই, শুধুই মাত্র রক্তপাত হয় পায়খানার সাথে, তখন কিন্তু অবশ্যই এটাকে গুরুত্ব দিতে হবে কী কারণে রক্তপাত হচ্ছে। সেজন্য অবশ্যই একজন অভিজ্ঞ সার্জারি ডাক্তারের নিকট আপনাদের আসা উচিত, এই কারণে যে কী কারণে রক্ত যাচ্ছে। কারণ অনেকগুলো অসুখ আছে পায়খানা রাস্তার, যার প্রধানতম লক্ষণ হচ্ছে রক্ত যাওয়া এবং ব্যথা হওয়া। তো পাইলসের দিকে সবসময় মনে রাখতে হবে যে পাইলসের শুরুতে কিন্তু ব্যথা হয় না, শুধুমাত্র রক্তপাত হয়। ব্যথাটা পরে হয় যখন জটিলতা হয়। তো এরকম হলে পরে আপনি ধরে নেবেন যে আপনার পাইলস হয়েছে, এবং সেজন্য আপনার কিন্তু চিকিৎসা দরকার আছে। আর পাইলস হওয়ার জন্য আমাদের তো অবশ্যই চিকিৎসা করতে হবে, কিন্তু পাইলস যেন না হয় সেজন্য আমাদের কিছু খাবারের বা আমাদের জীবনের যে আচার আচরণ আছে, সেখানে আমাদের কিছু পরিবর্তন আনতে হবে। যে সমস্ত খাবার খেলে পাইলস বেশি হয় বা সম্ভাবনা থাকে, তার মধ্যে হচ্ছে যে যারা বেশি শুকনো খাবার খায়, পানি কম খায়, শাকসবজি খায় না, গরুর মাংস, খাসি মাংস বেশি করে খাচ্ছে, তাদের কিন্তু পাইলসের মানে সম্ভাবনাটা বেশি থাকে। আর পাইলস থেকে মুক্তি পেতে হলে বা পাইলসকে প্রতিরোধ করতে হলে সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, ফলমূল খেতে হবে। ফলমূলের মধ্যে বিশেষ করে আপেল, তারপরে আপনার কমলা, পাকা পেঁপে, বেল, এই জাতীয় ফলগুলো যারা নিয়মিত খায়, দুধ, তারপরে আপনার হচ্ছে দই, এই সমস্ত খাবার, এবং ঢেঁকি ছাটা চাল, আঁশযুক্ত খাবার, বিশেষ করে ডাঁটা, এই ধরনের সবজিগুলো যারা খাবে, তাদের কিন্তু পাইলস হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর বিশেষ করে পানিটা বেশি খেতে হবে, 12 থেকে 14 গ্লাস পানি প্রতিদিন খেতে হবে। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পাইলস হলে আমাদের কী চিকিৎসা বিদ্যমান আছে। আমরা রক্তপাত হলে আমরা দেখি যে অনেক পেশেন্ট এগুলো চিকিৎসার জন্য গ্রামের কবিরাজের কাছে যাচ্ছে, অথবা হোমিওপ্যাথিকের কাছে যাচ্ছে, অথবা গ্রামে চিকিৎসা করে, অপারেশন করে, এই ধরনের ডাক্তারদের কাছে চলে যাচ্ছে, পরবর্তীতে জটিলতা নিয়ে আমাদের কাছে আসতেছে। তো পাইলসের যে চিকিৎসা, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে মেডিকেল চিকিৎসা, একটা হচ্ছে সার্জিক্যাল চিকিৎসা। পাইলস হলেই যে সার্জারি লাগবে এরকমটা নয়। শুরুর দিকে যখন পাইলসটা হয়, তখন আমরা রুগীদেরকে যে চিকিৎসাটা দিই সেটা হচ্ছে খাদ্যাভ্যাস পরিবর্তন। রুগী যে সমস্ত খাবারে অভ্যস্ত, বিশেষ করে যারা গরু মাংস খায়, খাসি মাংস খাচ্ছে, তেল চর্বি জাতীয় খাবার খাচ্ছে, এই খাবারগুলো আমরা বারণ করি। এবং যে সমস্ত খাবার খেলে, আমি একটু আগেই উল্লেখ করছি, সেই খাবারগুলো খেলে পরে পাইলসটাকে নিয়ন্ত্রণ রাখা যায়, সেগুলো আমরা উপদেশ দিই। এবং কিছু মেডিকেল চিকিৎসা আছে, সেই চিকিৎসাগুলো, ওষুধ আছে, সেই ওষুধগুলো আমরা দিই। এই ওষুধগুলো খেলে পরে অনেক সময় এটা কন্ট্রোল থাকে এবং নিয়ন্ত্রণে থাকে। আরেকটা হচ্ছে যে যখন এটা
ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রির বেলায় মেডিকেল চিকিৎসাটা খুব ভালো কাজ করে, কিন্তু সেকেন্ড ডিগ্রি থেকে থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি হলে পরে এক্ষেত্রে আমাদের সার্জারি দরকার হয়। সার্জারির মধ্যে এখন বর্তমানে যেটা আমরা চিকিৎসা করি, সার্জারি দুই ধরনের করা যায়। একটা হচ্ছে কেটে করা যায়, আর একটা হচ্ছে মেশিনের সাহায্যে করা যায়। কেটে করা যায়, এটা অনেক আগে থেকেই এটা প্রচলিত আছে আমাদের মেডিকেল সায়েন্সে, আমরা কেটে চিকিৎসাটা করি। আরেকটা হচ্ছে যে এখন বর্তমানে আধুনিক যেটা আসছে, যে এখানে কাটা ছেঁড়ার কোনো দরকার পড়ে না, আমরা একটা মেশিনের সাহায্যে, যেটাকে আমরা বলি লঙ্গ মেশিন, এই মেশিনের মাধ্যমে আমরা কোনো ধরনের কাটা ছেঁড়া ছাড়া রক্তপাতবিহীন একটা অপারেশন করা যায়। এটাকে আমরা লঙ্গ অপারেশন বলি। এটা খুবই পেশেন্টের জন্য স্বস্তিদায়ক, একেবারে ব্যথা বেদনা একেবারে হয় না বললেই চলে। পেশেন্ট খুব দ্রুত বাসায় চলে যেতে পারে। পরিশেষে আমি বলবো যে এই যে রক্ত যাওয়া, এটা অনেকেই নেগলেক্ট করে। অনেকের দেখা যাচ্ছে ক্যান্সার হচ্ছে, ক্যান্সারের কারণে রক্ত যাচ্ছে, কিন্তু সে মনে করতেছে তার পাইলস হয়েছে। সে এরকম অপচিকিৎসা নিতে থাকে, গ্রামের কবিরাজের কাছে যেতে থাকে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে সেটা আসলে পাইলস না, সেটা একটা ক্যান্সার। এবং ক্যান্সারটা এমন সময় আমাদের কাছে আসে যখন সেটা খুবই মানে অ্যাডভান্স স্টেজে চলে যায়, তখন আমাদের কিছু করারই থাকে না। তো রক্তপাত হলেই যে পাইলস সেটা না, এই ধারণাটা আমাদের চেঞ্জ করতে হবে, বদলাতে হবে, যে রক্তপাত হলেই যে এটা পাইলস হয়েছে তা নয়, এটা ক্যান্সারও হতে পারে। কাজেই এ নিয়ে কিন্তু আমাদের মানে অসচেতনতা পরিহার করতে হবে। খুব দ্রুত সার্জনদের সাথে যোগাযোগ করতে হবে এই চিকিৎসার ব্যাপারে।